নমস্কার, শিক্ষা কুটিরের বেঙ্গলি টেট স্পেশাল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। তো দীর্ঘদিন পর ক্লাস হচ্ছে। তো যাই হোক, আজকে সিটেট এবং টেটের আমরা বলেছিলাম একদম বেসিক গ্রামার থেকে আলোচনা করব, যেহেতু ফাউন্ডেশন কোর্স রয়েছে। তো আমরা গতদিনকে অব্যয় পর্যন্ত আলোচনা করেছিলাম। তো আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ক্রিয়াপদ। ক্রিয়াপদ আলোচনা করব। আমরা পদ পড়ছি, পদের শ্রেণী বিভাজন বিস্তারিতভাবে আলোচনা করছি, কারণ প্রত্যেকের জানার প্রয়োজন রয়েছে। তো সেক্ষেত্রে তোমরা যখন শুনবে তখন উদাহরণগুলো দেওয়ার চেষ্টা করবে। যে আমি যখন ক্লাসগুলো করাচ্ছি তখন তোমরা উদাহরণগুলো কমেন্টে দেওয়ার চেষ্টা করবে, তাহলে পরে তোমরা নিজেরাই বুঝতে পারবে। একদম হাতে কলমে এই শিক্ষার প্রয়াস সের জন্য চেষ্টা করছি। তো যাই হোক, আমরা আজকে পদ কাকে বলে এবং পদের অর্থ, অর্থাৎ অর্থ, পদের বৈশিষ্ট্য, পদ বলতে ক্রিয়াপদ, ক্রিয়াপদ কাকে বলে এবং ক্রিয়াপদের যে বৈশিষ্ট্য রয়েছে, ক্রিয়াপদের গঠন রয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে ক্রিয়াপদের শ্রেণী বিভাজন নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো যাই হোক, চলো আমরা দেরি না করে আমাদের মূল আলোচনায় আমরা চলে যাই। তো আমরা প্রথমেই চলে এসেছি ক্রিয়াপদ কাকে বলে। এটা আমাদের জানা প্রয়োজন, খুবই প্রয়োজন। যে পদ দ্বারা কোনো কার্য সম্পাদন করাকে বোঝায়, যে পদ দ্বারা কোনো কার্য সম্পাদন করাকে বোঝায়, তখনই সেটাকে বলা হচ্ছে কিন্তু ক্রিয়াপদ। যে পদ দ্বারা কোনো কার্য সম্পাদন করা বোঝায় তাকেই বলা হচ্ছে ক্রিয়াপদ। এবং এটা যদি আমরা একটু অন্যভাবে বলার চেষ্টা করি তাহলে কি বলা যাবে? তাহলে বলা যাবে যে বাক্যের অন্তর্গত যে পদ দ্বারা কোনো পুরুষ কর্তৃক নির্দিষ্টকালে কোনো কার্যের সংগঠন করাকে বোঝায় বা সংগঠনকে বোঝায়, তখন সেটাকে বলে ক্রিয়াপদ। অর্থাৎ বাক্যের অন্তর্গত যে পদ দ্বারা কোনো পুরুষ কর্তৃক নির্দিষ্টকালে কৃত কার্য সংগঠন করাকেই বলা হচ্ছে ক্রিয়াপদ। এবং উদাহরণ দেখো, আমরা একদম স্ক্রিনে তোমাদের এখানে উদাহরণ রয়েছে যে সুব্রত বই পড়ছে। সুব্রত কি পড়ছে? বই পড়ছে। ঠিক আছে, তো সুব্রত বই পড়ছে, এখানে পড়াটা কিন্তু কর্ম রয়েছে, অর্থাৎ ক্রিয়াপদ পড়াটি। এবং সেই সঙ্গে সঙ্গে রয়েছে সুব্রত আগামী দিনে ইউটিউব ক্লাস করাবেন। ঠিক আছে, ইউটিউবে ক্লাস করাবেন। তো এটা হচ্ছে, এইটা যে উদাহরণ আমরা দিলাম সেটা কিন্তু সম্পূর্ণ পরিমাণে কর্মের মানে ক্রিয়াপদের এখানে ক্লাস করানোটা হচ্ছে ক্রিয়াপদ রয়েছে। তো সেক্ষেত্রে আমরা পরবর্তী আলোচনায় চলে যাব। তো পরবর্তী যেটা রয়েছে এবং ক্রিয়াপদ তো আমরা জানলাম, অর্থাৎ কোনো কার্য সম্পাদন করা যে পদের দ্বারা বোঝায় তাকেই বলা হচ্ছে ক্রিয়াপদ। এবার ক্রিয়াপদের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো আমরা এক এক করে জেনে নেব। এবং তোমাদের কাছেও যদি নতুন কোনো বৈশিষ্ট্য থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও এবং উদাহরণগুলো বলবে। আমরা এরপরে যখন ক্রিয়াপদের শ্রেণী বিভাজনগুলো আলোচনা করব। তো যাই হোক, প্রথমে দেখো যে ক্রিয়াপদের বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্যটা আমরা কি নিয়ে এসেছি? প্রথম বৈশিষ্ট্যটা নিয়ে এসেছি, বাক্য গঠনের জন্য ক্রিয়াপদ খুবই অপরিহার্য। তাহলে বাক্য গঠনের জন্য কিন্তু ক্রিয়াপদটা খুবই অপরিহার্য রয়েছে। তারপরে যে কোনো বাক্যেই কিন্তু ক্রিয়াপদ অবশ্যই থাকবেই, ক্রিয়াপদ থাকবেই, যে কোনো বাক্যে কিন্তু ক্রিয়াপদ অবশ্যই থাকবে। এবং এক্ষেত্রে দেখো যে ক্রিয়াপদ আবার কিন্তু কখনো কখনো বাক্যে নিহিত বা অনুক্তও থাকতে পারে, অর্থাৎ উজ্জ থাকতে পারে, তখন সেটাকে বলা হচ্ছে কিন্তু অনুক্ত ক্রিয়াপদ। যে অনুক্ত ক্রিয়াপদ কাকে বলা হচ্ছে? যে যখন বাক্যে কোনো ক্রিয়াপদ অনুক্ত থাকে বা উজ্জ থাকে তখন সেটাকে বলে অনুক্ত ক্রিয়াপদ। যেমন আমরা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। দেখো, আজ প্রচণ্ড শীত, আজ প্রচণ্ড গরম। ঠিক আছে, আজ প্রচণ্ড শীত, আজ প্রচণ্ড গরম। তো এখানে কিন্তু শীত, তার মানে কি এখানে হচ্ছে আজ প্রচণ্ড শীত বা আজ প্রচণ্ড গরম। এই গরম বা শীতটা কি না অনুভূতির বিষয়। ঠিক আছে, এটাকে কিন্তু আমরা ফিল করি, অর্থাৎ অনুভূত হয় আমাদের। ঠিক আছে, তো এখানে কিন্তু উজ্জ রয়েছে। এবং সেক্ষেত্রে ইনি আমার বড় বোন, অর্থাৎ বোনের পরে কিন্তু একটা হন ছিল, যে ইনি আমার বড় বোন হন, অর্থাৎ এই হনটা কিন্তু আমরা মানে উজ্জভাবে রয়েছে। ঠিক আছে, উজ্জভাবে রয়েছে। নেক্সট আমরা আলোচনা করব সেটা হচ্ছে পরে যেটা আলোচনা করব, এবার শ্রেণী বিভাগ ক্রিয়াপদের গঠন নিয়ে আলোচনা করব। যে ক্রিয়াপদের গঠনটা কি? যে দেখো, ক্রিয়ামূল বা ধাতুর সঙ্গে পুরুষ অনুযায়ী কালসূচক ক্রিয়া বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠন করে। অর্থাৎ ক্রিয়ামূল বা ধাতুর সঙ্গে পুরুষ অনুযায়ী ক্রিয়া বিভক্তি মানে কালসূচক ক্রিয়া বিভক্তি যুক্ত হয়ে কিন্তু ক্রিয়াপদ গঠন করে। অর্থাৎ ক্রিয়াপদের যদি আমরা দেখি তাহলে কিন্তু দুটো অংশ রয়েছে, একটা ধাতু আর একটা বিভক্তি। একটা ধাতু এবং একটা বিভক্তি, এই দুটো অংশ নিয়ে কিন্তু ক্রিয়াপদ গঠিত হয়। তো সেক্ষেত্রে কি, ক্রিয়ামূল বা ধাতুর সঙ্গে যখন পুরুষ অনুযায়ী কালসূচক ক্রিয়া বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠন করে। এবং এখানে দেখো, এখানে রয়েছে যে আমরা জানি পড়া, খাওয়া, করা, যাওয়া, এগুলো হচ্ছে ক্রিয়াবাচক শব্দ।
এগুলো হচ্ছে ক্রিয়াবাচক শব্দ। এক্ষেত্রে কি হচ্ছে, পড়া, পড়া যদি ক্রিয়া শব্দটিকে আমরা একটু বিশ্লেষণ করি তাহলে দেখব যে পড়ো, ঠিক আছে, পড়োটা হচ্ছে ধাতু এবং আ হচ্ছে বিভক্তি, ঠিক আছে, পড়ো হচ্ছে মানে মূল অংশ অর্থাৎ ধাতু এবং আ হচ্ছে বিভক্তি, এই দুটো যুক্ত হয়ে কিন্তু হয়েছে পড়া। অর্থাৎ আমরা যদি দেখি যে ক্রিয়াপদের কয়টি অংশ রয়েছে, ক্রিয়াপদের কিন্তু দুটি অংশ রয়েছে, ক্রিয়াপদের কিন্তু দুটি অংশ রয়েছে। আবার আমরা যেটা বললাম যে দেখো এখানে বলছি যে পড়া, খাওয়া, ঠিক আছে, খাওয়া, তারপর হচ্ছে কড়া, ঠিক আছে, কড়াতে যদি দেখি যে করো, করোটা হচ্ছে মূল ধাতুর মানে মূল অংশ আর আটা হচ্ছে বিভক্তি, তাহলে হচ্ছে কড়া হচ্ছে। তারপরে দেখো যে এবার আমরা আলোচনা করব শ্রেণী বিভাজনে চলে যাব, আমরা বিলম্ব করব না, খুব তাড়াতাড়ি সংক্ষেপে কি করে জেনে নেওয়া যায় সেটা একটু জানার চেষ্টা করব, যে ক্রিয়াপদের প্রকার কি কি রয়েছে সেগুলো আমরা জানার চেষ্টা করব। চলো এক নজরে দেখে নিই যে ক্রিয়াপদের শ্রেণী বিভাজন কি রয়েছে এবং এরপরে আমরা আরো বিস্তারিতভাবে আলোচনা করব যে ক্রিয়াপদের শ্রেণী বিভাজনগুলো কি রয়েছে। যে ক্রিয়াপদকে বিভিন্নভাবে ভাগ করা যেতে পারে, যেমন আমাদের ভাব প্রকাশের দিক থেকে কিন্তু ক্রিয়াপদকে আমরা দুভাগে ভাগ করতে পারি, যে দেখতে পাচ্ছ এক নম্বরে সমাপিকা ক্রিয়া এবং 2 নম্বরে অসমাপিকা ক্রিয়া। যদিও আমাদের পূর্ববর্তী ক্লাসে কিন্তু আমরা সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া কাকে বলে সেটা নিয়ে আলোচনা করেছিলাম, যখন পদ বিশ্লেষণ করেছিলাম বা মানে পদের শ্রেণী বিভাজন, পদ কাকে বলে, পদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছিলাম, সেগুলো তোমরা আই বটনে পেয়ে যাবে। তো সেক্ষেত্রে হচ্ছে সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া হচ্ছে ভাব প্রকাশের দিক থেকে আমরা দুভাগে ভাগ করতে পারি। এছাড়া সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া ছাড়াও বিবিধ অর্থে কিন্তু ক্রিয়াকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যেতে পারে। দেখো এখানে প্রথমেই রয়েছে সকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া, দ্বিকর্মক ক্রিয়া, প্রযোজক ক্রিয়া, যৌগিক ক্রিয়া এবং মিশ্র ক্রিয়া। এই এতগুলি ভাগে কিন্তু আলোচনা করা যেতে পারে। আমরা প্রথমে চলে যাব সমাপিকা ক্রিয়া, তারপরে ধীরে ধীরে আমরা পরবর্তী আলোচনার দিকে যাব। প্রথমে সমাপিকা ক্রিয়া কাকে বলে চলো দেখে নিই। আমরা এখানে দেখো রয়েছে যেসব ক্রিয়াপদের দ্বারা সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশিত বা উল্লিখিত হয় তাকে বলে সমাপিকা ক্রিয়া। অর্থাৎ যেসব পদের দ্বারা আমাদের মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তখন সেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। যেমন কি কমলা স্কুল থেকে ফিরে খেলতে গেল, কমলা স্কুল থেকে ফিরে খেলতে গেল। তারপরে টুম্পা সকালবেলা পড়তে বসলো, টুম্পা সকালবেলা পড়তে বসলো। অর্থাৎ এই যে বাক্যগুলোর কথা আমরা বললাম, এই দুটি বাক্যে খেলতে বসলো ক্রিয়াপদের দ্বারা মনের ভাব পরিপূর্ণভাবে প্রকাশ করা হয়েছে, মনের ভাব পরিপূর্ণভাবে প্রকাশ করা হয়েছে, তাই এটাকে বলা হচ্ছে সমাপিকা ক্রিয়া, তাই এটাকে বলা হচ্ছে সমাপিকা ক্রিয়া। তো যাই হোক, তোমাদের কাছে আরো উদাহরণ রয়েছে, তো তোমরা সেই উদাহরণগুলো কমেন্ট বক্সে লেখো। নেক্সট হচ্ছে আমরা চলে যাব, খুব সংক্ষেপে আলোচনার চেষ্টায় চলছি আমরা। এবার সমাপিকা ক্রিয়ার পরে আমরা অসমাপিকা ক্রিয়ার কাকে বলে সেটা জানবো এবং উদাহরণ সেগুলোও জেনে নেব। চলো, যে ক্রিয়াপদের দ্বারা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় না তাকেই বলে অসমাপিকা ক্রিয়া। এগুলো একবার দেখলেই পারা যাবে, আমরা ছোটবেলায় শিখেছি, তো সেক্ষেত্রে এগুলো একবার শুনলেও মনে পড়বে এবং তোমাদের এই নোটগুলো তোমরা গ্রুপে পেয়ে যাবে, নির্দিষ্ট গ্রুপে। তো যাই হোক, অসমাপিকা ক্রিয়া কাকে বলা হচ্ছে না, যে ক্রিয়াপদের দ্বারা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় না বা প্রকাশিত হয় না তাকেই বলা হচ্ছে কিন্তু অসমাপিকা ক্রিয়া। যেমন কি, যে কমলা স্কুল থেকে ফিরে খেলতে গেল, টুম্পা সকালবেলা পড়তে বসলো। ওপরের দুটি বাক্যে যদি আমরা দেখি যে ফিরে এবং পড়তে, ক্রিয়াপদ দুটির দ্বারা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত মানে প্রকাশ পায় না, তাই এই দুটি হচ্ছে অসমাপিকা ক্রিয়া। ঠিক আছে, অসমাপিকা ক্রিয়া। আমরা যদি একটু আগে একই উদাহরণ দিয়ে দুটো বাক্যের উদাহরণ দেওয়ার মানে ফিরে এবং পড়তে, ঠিক আছে, ফিরে এবং পড়তে, এই দুটোর মাধ্যমে কিন্তু মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হচ্ছে না। তাহলে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হচ্ছে কিসের মধ্যে না, গেল এবং বসলো, গেল এবং বসলো, এই দুটোকে সমাপিকা ক্রিয়া বলা হচ্ছে। কিন্তু আমরা যদি ফিরের কথা বলি, যে কমলা স্কুল থেকে ফিরে, তো এখানে মনের ভাব প্রকাশিত হচ্ছে না। তারপরে টুম্পা সকালবেলা পড়তে, এখানেও মনের ভাব প্রকাশিত হচ্ছে না পরিপূর্ণ মাত্রায়, সেই কারণে এটাকে বলা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এবং আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে কোনো বাক্যের শেষে সাধারণত সমাপিকা ক্রিয়া বসে। ঠিক আছে, সাধারণত সমাপিকা ক্রিয়া পদ বসে এবং বাক্যের মাঝখানে বসে কিন্তু অসমাপিকা ক্রিয়া।
তো এরপরে আমরা চলে যাব নেক্সট যে ভাগটা রয়েছে, আমরা অনেকগুলো ভাগ নিয়ে আলোচনা করব আজকে। পরিপূর্ণ মাত্রায় ক্রিয়াপদ সম্পর্কে সমৃদ্ধ হব আমাদের এই আলোচনার মাধ্যমে। সকর্মক্রিয়া কাকে বলে? সকর্মক্রিয়া কাকে বলে? না, সকর্মক্রিয়া যেসব ক্রিয়ার কর্ম আছে বা থাকে তাকে বলে সকর্মক্রিয়া। অর্থাৎ যেসব ক্রিয়ার কর্ম রয়েছে বা থাকে বা আছে তাকেই বলা হচ্ছে সকর্মক্রিয়া। এখানে উদাহরণ দেওয়া রয়েছে, টুম্পা বই পড়ে। টুম্পা বই পড়ে, তো টুম্পা কথাটা বারবার বলার কারণ হচ্ছে টুম্পা গানটা তোমরা শুনেছো, সেই কারণে টুম্পার উদাহরণটা দিচ্ছি, আর কিছুই নয়। টুম্পা নামে একটা পপুলার গানও আছে, তোমরা জানো। তো যাই হোক, এটা অপ্রাসঙ্গিক ব্যাপার। তো যেমন টুম্পা বই পড়ে, ববিতা ভাত খায়, সঞ্জয় দাবা খেলে, এই বাক্যগুলিতে বই, ভাত, দাবা এই শব্দগুলি হচ্ছে কর্ম। ঠিক আছে, টুম্পা বই পড়ে, ঠিক আছে, এখানে হচ্ছে বই রয়েছে কর্ম। তারপরে হচ্ছে ববিতা ভাত খায়, এটাও রয়েছে কিন্তু যে কর্ম। কর্মটা কি না, ভাত খাওয়া, তাই না? তারপরে রয়েছে কি, সঞ্জয় দাবা খেলে, এখানে কিন্তু দাবাটা কর্ম। তাই ক্রিয়াগুলি সকর্ম ক্রিয়া। অর্থাৎ আমরা এখানে যেটা বললাম যে বই, টুম্পা বই পড়ে, বইটা হচ্ছে কর্ম, ববিতা ভাত খায়, ভাতটা হচ্ছে কর্ম, সঞ্জয় দাবা খেলে, দাবাটা হচ্ছে কর্ম। এখানে হচ্ছে সকর্ম ক্রিয়া, অর্থাৎ যে সব ক্রিয়ার কর্ম আছে, এখানে ক্রিয়াটা কি রয়েছে, পড়ে, খায়, খেলে, এটা কিন্তু ক্রিয়া রয়েছে। ক্রিয়ার কর্মটা কি রয়েছে, দাবা, ভাত, বই। তো সেক্ষেত্রে এগুলোকে বলা হচ্ছে সকর্ম ক্রিয়া। অর্থাৎ ক্রিয়ার ওপর কি দিয়ে বাক্যকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হলো ক্রিয়ার কর্ম। অর্থাৎ ক্রিয়া, ঠিক আছে, ক্রিয়াপদের ওপর যদি আমরা প্রশ্ন করি কি দিয়ে, ঠিক আছে, কি দিয়ে, তখন সেটা মানে সেখান থেকে যে উত্তরটা বেরিয়ে আসে সেটাকেই বলা হচ্ছে কর্ম, ক্রিয়ার কর্ম, সেটাকেই বলা হচ্ছে ক্রিয়ার কর্ম। যেমন টুম্পা বই পড়ে, এখানে পড়েটা কিন্তু ক্রিয়া, আর এই ক্রিয়া কি পড়ে, বই পড়ে। তাহলে বইটা হচ্ছে কর্ম, কিসের কর্ম, ক্রিয়ার কর্ম। এটাকেই বলা হচ্ছে সকর্ম ক্রিয়া, সকর্মক্রিয়া। ঠিক আছে, অর্থাৎ যে ক্রিয়াপদের কর্ম বর্তমান থাকে। তারপরে হচ্ছে ববিতা ভাত খায়, ঠিক আছে, কি খাই, ভাত খায়, তাহলে ভাত হচ্ছে এখানে কর্ম, কিসের কর্ম, ক্রিয়ার কর্ম। তাহলে আমরা একদম স্পষ্টভাবে বলতে পারি যে ক্রিয়ার ওপর দিয়ে যখন আমরা কি দিয়ে প্রশ্ন করব, যদি উত্তর আসে তখন সেটাকে বলা হচ্ছে কর্ম, অর্থাৎ ক্রিয়ার কর্ম। এখানে আমরা উদাহরণ দিয়ে বুঝে নেওয়ার চেষ্টা করলাম। সকর্মক্রিয়া তোমাদের কাছে উদাহরণ থাকলে তোমরা অবশ্যই জানাও কমেন্ট বক্সে। তো সেক্ষেত্রে আমরা পরবর্তী যেটা আলোচনা করব যে সকর্মক হলেও এবার অকর্মক, অর্থাৎ যেসব ক্রিয়ার কর্ম থাকে না, ঠিক উল্টোটা, যেসব ক্রিয়ার কর্ম থাকে না তাকেই বলা হচ্ছে অকর্মক ক্রিয়া। যেমন আমি যাই, ঠিক আছে, আমি যাই, এখানে কিন্তু কর্ম নেই, ঠিক আছে, এখানে কিন্তু কর্ম নেই, এখানে ক্রিয়া আছে, যাইটা হচ্ছে ক্রিয়া, কিন্তু ক্রিয়ার কর্ম কিন্তু এখানে নেই। ললিতা পড়ে, ঠিক আছে, ললিতা পড়ে, কি পড়ে, এখানে কিন্তু উত্তর আসছে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে পড়েটা হচ্ছে ক্রিয়া, কিন্তু ক্রিয়ার কর্ম এখানে নেই। তপন ঘুমায়, ঠিক আছে, ঘুমানোটা হচ্ছে ক্রিয়া, কিন্তু এখানে কিন্তু কোনো রকম কর্ম নেই, তাই এটাকে বলা হচ্ছে অকর্মক ক্রিয়া। অর্থাৎ এই বাক্যগুলিতে কর্ম নেই, তাই এটাকে অকর্মক ক্রিয়া বলা হচ্ছে। কারণ কি খায়, কি পড়ে, কি ঘুমায় প্রশ্ন করলে কিন্তু কোনো উত্তর পাওয়া যাচ্ছে না, তো সেই কারণে এটাকে বলা হচ্ছে অকর্মক ক্রিয়া। নেক্সট আমরা যেটা আলোচনা করব দ্বিকর্মক ক্রিয়া। আমাদের পরবর্তী আলোচনা হবে দ্বিকর্মক ক্রিয়া। দ্বিকর্মক ক্রিয়া কাকে বলে না, যেসব ক্রিয়ার দুইটি কর্মপদ থাকে, যেসব ক্রিয়ার দুইটি কর্মপদ থাকে তাকে বলে দ্বিকর্মক ক্রিয়া। যেসব ক্রিয়ার দুইটি কর্মপদ থাকে তাকে বলা হচ্ছে কিন্তু দ্বিকর্মক ক্রিয়া। যেমন উদাহরণ, শিক্ষিকা ছাত্রীকে ব্যাকরণ পড়াচ্ছেন, ঠিক আছে, যেমন আমি তোমাদের ব্যাকরণ পড়াচ্ছি। তো সেক্ষেত্রে কি হচ্ছে, এই বাক্যটিতে দুটি কর্ম রয়েছে, কি দুটি কর্ম, কি ছাত্রীকে এবং ব্যাকরণ। যে শিক্ষক কাকে পড়াচ্ছেন, ছাত্রীকে পড়াচ্ছেন, কি পড়াচ্ছেন, ব্যাকরণ পড়াচ্ছেন, তাই না? এখানে দুটো কিন্তু কর্ম রয়েছে, ক্রিয়ার দুটো কর্ম রয়েছে, তাই এটাকে বলা হচ্ছে দ্বিকর্মক ক্রিয়া। যে এদের মধ্যে একটি কিন্তু মুখ্য কর্ম আর একটি রয়েছে গৌণ কর্ম। যে সাধারণত বস্তুবাচক এবং অপ্রাণীবাচক শব্দগুলি মুখ্য কর্ম হয়, আর প্রাণীবাচক শব্দগুলি কিন্তু
গৌণ কর্ম হয়। তাহলে আমাদের এখানে ছাত্রীটা কিন্তু গৌণ কর্ম রয়েছে এবং মুখ্য কর্মটা কি রয়েছে, ব্যাকরণ রয়েছে, মুখ্য কর্ম। তাহলে আমরা দ্বিকর্ম ক্রিয়া কাকে বলে বলবো, যেসব ক্রিয়ার দুইটি কর্মপদ থাকে তাকেই বলে কিন্তু দ্বিকর্ম ক্রিয়া। নেক্সট আমরা যেটা আলোচনা করব যে দ্বিকর্ম ক্রিয়ার পরে প্রযোজক ক্রিয়া। প্রযোজক ক্রিয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আমাদের ভালো করে বুঝে নিতে হবে। প্রযোজক ক্রিয়া, ঠিক আছে, প্রযোজক ক্রিয়া কাকে বলে? দেখো একদম শুরুতেই লিখে রেখেছি, যেসব ক্রিয়া একজনের প্রযোজনাকে অন্য কর্তৃক অনুষ্ঠিত হয়, মানে একজনের প্রযোজনাতে অন্য কর্তৃক অনুষ্ঠিত হয়, সেই সব ক্রিয়াকে প্রযোজক ক্রিয়া বলা হয়। অর্থাৎ যেসব ক্রিয়া, ঠিক আছে, একজনের প্রযোজনায় অন্য জনের মাধ্যমে সম্পাদিত হয় তখন সেটাকে বলে প্রযোজক ক্রিয়া। যেমন সংস্কৃত ব্যাকরণে প্রযোজক ক্রিয়াকে নিযন্ত ক্রিয়াও বলা হয়, নিযন্ত ক্রিয়াও বলা হয়। এবং প্রযোজক এখানে একটা কর্তা থাকে, ঠিক আছে, প্রযোজক কর্তা থাকে যে সব ক্রিয়া সাধারণত প্রযোজনা করে, ঠিক আছে, অর্থাৎ ডিরেকশন দেয়, ঠিক আছে, তাকে বলে প্রযোজক কর্তা, ঠিক আছে, যে ইনস্ট্রাকশন দেবে তাকে বলা হবে প্রযোজক কর্তা। যেমন এখানে দেখো উদাহরণ, যে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, উদাহরণ দিচ্ছি আমরা যে মা, আচ্ছা, প্রযোজক কর্তা, আর একটা হচ্ছে আরো একটা এখান থেকে জানতে হবে প্রযোজ্য কর্তা। একটা প্রযোজক কর্তা অর্থাৎ যিনি ইনস্ট্রাকশন দেবেন, আর একটা হচ্ছে প্রযোজ্য কর্তা অর্থাৎ যিনি ইনস্ট্রাকশন নেবেন, ঠিক আছে। যেমন যাকে দিয়ে বা যার সাহায্যে ক্রিয়াটি অনুষ্ঠিত হবে বা সম্পাদিত হবে তাকে বলা হয় প্রযোজ্য কর্তা। এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, একজন ইনস্ট্রাকশন দেবেন, একজন নেবেন, ঠিক আছে। তো একজন প্রযোজক আর একজন প্রযোজ্য, ঠিক আছে। তো সেক্ষেত্রে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এখানে মা হচ্ছে প্রযোজক কর্তা, মা ইনস্ট্রাকশন দিচ্ছেন, ঠিক আছে, আর শিশু হচ্ছে প্রযোজ্য কর্তা, অর্থাৎ চাঁদ দেখাচ্ছেন প্রযোজক ক্রিয়া। চাঁদ দেখাচ্ছেন, চাঁদ দেখাচ্ছেন, তাই হচ্ছে এটা হচ্ছে চাঁদ দেখানোটা হচ্ছে প্রযোজক ক্রিয়া। হচ্ছে যে প্রযোজক ক্রিয়ার গঠন কি হবে, যে প্রযোজক ক্রিয়ায় ধাতু এবং মূল ক্রিয়ার ধাতু প্লাস আ, যেমন মূল ধাতু, ঠিক আছে, তারপরে হচ্ছে হাসা প্রযোজক, হাসাচ্ছেন, ঠিক আছে। তো এটা হচ্ছে প্রযোজক ক্রিয়া হবে। তো এখানে গঠনটাও আমরা দিয়ে দিয়েছি, গঠনটা তোমরা খাতায় লিখেও নিতে পারো। এই গঠনটা হয়তো দেখা গেল যে এমসিকিউ এর মধ্যে কঠিন প্রশ্ন হলে দিয়েও দিতে পারে, ঠিক আছে, দিয়েও দিতে পারে। নেক্সট আমরা যেটা আলোচনা করব যৌগিক ক্রিয়া, এবং লাস্টে আমরা মিশ্র ক্রিয়ার মধ্যে দিয়ে আজকের ক্লাসটা শেষ করার চেষ্টা করব। তো চলো আমাদের প্রথম যে আলোচনা রয়েছে যৌগিক ক্রিয়া। যৌগিক ক্রিয়াটা কি? যৌগিক ক্রিয়াটা আমরা একটু দেখে নিই। যে সাধারণত একটি সমাপিকা ক্রিয়া অর্থাৎ বাক্যের অন্তে বসে, এবং একটি অসমাপিকা ক্রিয়া যদি একসাথে সম্প্রসারিত বা বিশেষ অর্থ প্রকাশ করে, মানে একই সঙ্গে একই বাক্যে উপস্থিত থেকে সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া একটি বিশেষ অর্থ প্রকাশ করবে, তখন সেটাকে বলা হবে যৌগিক ক্রিয়া। যেমন উদাহরণ দেখো, যে তাগিদ দেওয়া অর্থে ঘটনাটা শুনে রাখো, তাগিদ দেওয়া অর্থে ঘটনাটা শুনে রাখো। যে নিরন্তরতা অর্থে তিনি বলতে লাগলেন, কার্য সমাপ্তি অর্থে ছেলে মেয়েরা শুয়ে পড়ল, ঠিক আছে। এগুলো হচ্ছে কি, যে তাগিদ দেওয়া অর্থে ঘটনাটা শুনে রাখো। এখানে বিভিন্ন ধরনের ভাগে ভাগ করে আলোচনা করা হচ্ছে। যে কার্য সমাপ্তি যদি অর্থে যে আমরা ব্যবহার করতে চাই তাহলে দেখবো ছেলে মেয়েরা শুয়ে পড়লো। তারপরে কি, আকস্মিকতা মানে হঠাৎ সাইরেন বেজে উঠলো। তা হচ্ছে অভ্যস্ততা অর্থে শিক্ষায় মন সংস্কার মুক্ত হয়ে থাকে, শিক্ষায় মন সংস্কার মুক্ত হয়ে থাকে। এগুলো সবই কিন্তু যৌগিক ক্রিয়াপদের উদাহরণ। এবং অনুমোদন অর্থে যদি দেখি তাহলে এখন যেতে পারো। এবং লাস্টে যেটা রয়েছে মিশ্র ক্রিয়াপদ, অর্থাৎ বিশেষ্য বিশেষণ ধনাত্মক অব্যয়ের সঙ্গে করো, হ, দে, পা, যা, কাট, গা, ছাড়, ধর, মার প্রভৃতি ধাতু যোগে গঠিত ক্রিয়াপদকে বিশেষ ক্রিয়াপদ যখন বিশেষ বিশেষ অর্থ বহন করে তখন সেটাকে বলে মিশ্র ক্রিয়া, ঠিক আছে, মিশ্র ক্রিয়া। তখন সেগুলোকে বলে মিশ্র ক্রিয়া। আবার বলছি, বিশেষ্য বিশেষণ ধনাত্মক অব্যয়ের সঙ্গে যখন করো, হ, দে, পা, যা, কাট, গা, ছাড়, ধর, মার প্রভৃতি ধাতু যোগে গঠিত ক্রিয়াপদ যখন বিশেষ অর্থ বহন করে তখন সেটাকে বলে মিশ্র ক্রিয়া। যেমন বিশেষ্যের পরে যদি আমরা দেখি, যে আমরা তাজমহল দর্শন করলাম, ছেলেটি গোল্লায় গেছে, ছেলেটি গোল্লায় গেছে, আমরা তাজমহল দর্শন করলাম, ঠিক আছে। আমরা এখানে রয়েছে তোমার সর্বনাম রয়েছে, ঠিক আছে, তাজমহল দর্শন করলাম, তারপরে ছেলেটি গোল্লায় গেছে। আবার বিশেষণের পরে যদি দেখি আমরা তাহলে দেখব যে তোমাকে দেখে বিশেষ আনন্দ হলাম, তোমাকে দেখে বিশেষ আনন্দ হলাম। তো ধনাত্মক অব্যয়ের পরে যদি দেখি আমরা, মাথা ঝিমঝিম করছে, ঠিক আছে, মাথা ঝিমঝিম করছে, ঠিক আছে। এখানে হচ্ছে কি, যে করছে, আর তার আগে কি রয়েছে, অব্যয় রয়েছে ঝিমঝিম, ঠিক আছে, ঝিমঝিম রয়েছে। তো তারপরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, ঠিক আছে,
মানে বৃষ্টি পড়াটা, মানে পড়াটা হচ্ছে এখানে কি ক্রিয়া। এবং তার আগে যদি দেখি যে অব্যয় রয়েছে, কিরকম ভাবে পড়ছে না, ঝমঝম করে পড়ছে। এই ঝমঝম শব্দ দুটি অব্যয় আমরা জানি, আগেই শিখে রেখেছি। তো যাক, এর পরের ক্লাসে আমরা পরবর্তী পদগুলো ধীরে ধীরে আলোচনা করব। তো তোমরা দেখতে থাকো, এবং যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও, ঠিক আছে? আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। তো আজকের মতন এখানেই রাখছি, আবার পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে, ভালো থেকো।